দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। ভিসা জটিলতায় মালয়েশিয়া যেতে না পেরে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, অবরোধকারীরা কি বলছেন, সেখানকার চিত্র এখনকার চিত্র আসলে কেমন জানাবেন? সড়ক অবরোধ করছেন সকাল ৯টা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা এখানে আছেন এবং আপনাকে একটু দেখাই আসলে তারা কিন্তু আপনার এখানে সড়ক অবরোধ করেছেন, সেই সাথে কিন্তু তারা আসলে আপনার কাপড় জড়িয়ে কিন্তু অনেকে শুয়ে আছেন এবং আপনার তারা কিন্তু আপনার বলছেন যে আসলে যে গত ৩১শে মে তাদের আসলে যাওয়ার কথা ছিল এবং সেই ৩১শে মের মধ্যে তারা আসলে যেতে পারেনি এবং মালয়েশিয়া সরকারের এই সময়টি বেঁধে দেওয়া ছিল এবং সেই সময়টি বেঁধে দেওয়ার কারণে তারপরেও তারা আসলে সরকারের একটা গাফলতিকে তারা আসলে দায়ী করছেন, সেই কারণে তারা যেতে পারেনি এবং সেই সাথে তারা যেন খুব শীঘ্রই যেন তারা যেতে পারে মালয়েশিয়ায়, সেই দাবিতে তারা এখানে কিন্তু আসলে আজকে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে বেশ অবস্থিত রয়েছেন। তারা বলছেন যে যেন খুব দ্রুত জনদুর্ভোগ না হয় সেই কারণে যেন এই সড়কটি যেন ছেড়ে দেয় এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যেন আলোচনা বসা হয়। তবে আন্দোলনকারীরা এখনো পর্যন্ত কিন্তু আপনার কোনো ধরনের কোনো তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয় তারা সড়ক অবরোধ ছেড়ে দেবে কিনা বা সড়ক অবরোধ তারা আপনার এখান থেকে আপনার ছেড়ে কোথায় যাবে সেটি আসলে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা এমন কোনো তথ্য আমরা পাইনি। আমরা যদি একটু কথা বলি একজনের সাথে, আমরা একটু কথা বলবো। আপনারা যে এখানে বসছেন কটা টাকা? আমরা ৯টার দিকে বসছি। আপনাদের এখানে দাবি কি? আপনাদের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনাদের সাথে? না, আমার সাথে কারোর সাথে দেখা সাক্ষাৎ এখনো করে নাই। এখন দাবিটা মূলত কি? আপনার কি দাবিতে এখানে বসছেন? আমাদের সাথে দাবি না মানে আমরা হাসপাতাল থেকে উঠবো না, আমরা এইভাবেই থাকবোই। আপনারা কেন যেতে পারেননি? আমাদের দাবি মানে নিলে আমরা চলে যাব। আপনারা যেতে পারেননি কেন? আর কি সিন্ডিকেটের কারণে যেতে পারিনি আমরা, সিন্ডিকেটের কারণে আমরা যেতে পারিনি। এখানে যে অনেকে শুয়ে আছেন আপনারা কেন আসলে কি ধরনের সরকারের গাফিলতি? সরকার আমাদের নেওয়ার কথা ছিল ওই দেশে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে 10 দিন 15 দিন করে সময় নেই। এর আগে আমরা ডিসেম্বরের 29 তারিখে আমরা ভরছিলাম ওই আমাদের 15 দিন সময় নিয়েছিল, কিন্তু আমাদের এখনো কোনো আমাদের কার্যক্রম শুরু হয়নি এখনো। এই জন্য আমাদের দাবি না মানলে আমরা আস্থা থেকে উঠবো না। যেমনটি আসলে শুনছিলেন যে আসলে আপনার তারা কিন্তু আপনার যারা বলছেন যে আসলে যে সরকার আসলে অন্তর্বর্তী সরকার আর উদ্যোগ নেওয়ার কথা ছিল যে তাদেরকে আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার মালয়েশিয়া বাড়ানো হবে এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনারা বলছেন যে আজকে যে এই অন্তর্বর্তী সরকার আর তারা যেন কোনো উদ্যোগ নেয়, তারা যেন আপনার এখান থেকে আপনার সে দাবি আদায় করে তারা এখানে যাবেন এমন একটা কথা তারা বলছেন এবং তারা বলছেন যে তারা ঋণ করে এবং নিজের জমি বিক্রি করে তারা মালয়েশিয়ার জন্য প্রায় 5 থেকে 8 লাখ টাকা তারা দিয়েছেন আপনার এই মালয়েশিয়া যাওয়ার জন্য। গত সরকারের যে সিন্ডিকেট ছিল আওয়ামী সরকারের সেই সিন্ডিকেট তারা আসলে নিয়েছে এবং সেই সিন্ডিকেটে এখনো বহাল আছে এবং সেই সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ এই সরকার অন্তর্বর্তী সরকার নেয়নি এবং সেই সাথে তারা আপনার অন্তর্বর্তী সরকারের আমরা পরে আমাদের সর্বস্ব শেষ করেছি। অন্তর্বর্তী সরকারের যেটা আসলে আপনার তারা বলেছেন যে আসলে আপনার কোনোভাবেই যেন তারা আসলে আপনার কোনো তারা কথা বলেনি এবং সেই সাথে সাথে তারা কিন্তু আসলে বলছেন যে কোনোভাবে যেন তারা আসলে আজকে যেন তারা আপনার কোনোভাবে যেন আসলে আপনার কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পাওয়া বন্ধু তারা এখানে সড়ক অবরোধ করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলছি, পুলিশ বলছেন তাদের সাথে আলোচনা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো আশ্বাস তারা পায়নি এই আন্দোলনকারীদের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, নতুন ভোটারদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? জি, আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী কিন্তু সারা দেশের ন্যায় কিন্তু মুন্সিগঞ্জেও ভোটার হালনাগাদ চলছে, কার্যক্রম তথ্য সংগ্রহ চলছে। তো মুন্সিগঞ্জে কিন্তু 6 উপজেলায় 690 জন স্কুল শিক্ষক এবং সুপার বাজার দিয়ে কিন্তু এই ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে। এখানে কিন্তু তরুণ অনেক ভোটার রয়েছেন, তারা
তারা কিন্তু আসলে 2008 সালের 1 জানুয়ারির পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই নতুন ভোটার তালিকায় তারা যুক্ত হবেন বলে আমরা এখানে জানতে পেরেছি। তারা আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু তারা আসলে নতুন ভোটার হওয়ার একটি আমরা দেখছি। তো আমি এখন একজন এখানকার যিনি আছেন সুপারভাইজার তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই ভোটার হালনাগাদের কি কি তথ্য আপনাদের কাছে আছে, এখানে কি কি আপনারা ইনপুট করছেন? আসলে ধন্যবাদ। আমরা নতুন দেশ নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। ভোটার তালিকা হালনাগাদে আমরা নিয়োজিত। আমি মুন্সিগঞ্জ পৌরসভার 1 নং এবং 2 নং ওয়ার্ডের দায়িত্বে আছি। আমরা আসলে এখানে জন্ম নিবন্ধন মানে ভোটার যিনি হবেন নতুন তার জন্ম নিবন্ধন এবং তার বাবা মার এনআইডি তথ্য সংগ্রহ করে তার ফর্মটা ফিল আপ করছি। সেক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থী মানে যিনি ভোটার হবেন তার বাবা মার আইডির সাথে অনেকটা মিলে না, তাদের যে মানে জন্ম নিবন্ধন আছে বা এসএসসি সনদ আছে সেখানে একটু সমস্যা হচ্ছে। আরেকটা বিশেষ সমস্যা হচ্ছে আমরা বাড়ি বাড়ি ঘুরছি ঠিকই, কিন্তু এখন অনেকে সচেতন না। এই অ্যাওয়ারনেসটা আসলে আমাদের খুব দরকার এবং আমি কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করব প্রচারণাটা আর একটু জোরালো ভাবে করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন একজন যে নতুন তরুণ ভোটার তার সাথে একটু কথা বলবো। একটু আপনি জানাবেন, আপনি ভোটার হচ্ছেন, আপনার কেমন লাগছে? আসলে খুবই ভালো এবং ধন্যবাদ আপনাকে। আমি একটু একজন তথ্য সংগ্রহকারী তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আপনাদের এই কার্যক্রমে কি কি সমস্যা হচ্ছে আর কি কি সুবিধা আর কি? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। আমাদের প্রথম হলো সুবিধাগুলো হলো আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছি। 1/1/2008 আগে যারা জন্ম তারা এই তালিকায় নিবন্ধিত হবে। তো যারা বাদ পড়বে তারা যেন আমরা স্কুলের ঠিকানা বা বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, তারা যেন সেখানে যোগাযোগ করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওদের জন্ম নিবন্ধন এবং বাবা মার আইডি কার্ডের সাথে সামঞ্জস্যহীনতা। অনেক সময় দেখা যাচ্ছে বাবা মার আইডিতে নামের ভুল বা শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ভুল। এ কারণে দেখা যাচ্ছে আমরা আইডি করে ফেলে সেটা নিয়ে অনেক দ্রুত দৌড়াতে হবে বা সমস্যা হবে বিধায় ওরা করতে চাচ্ছে না। আর আরেকটি সমস্যা হচ্ছে আমরা বাড়ি বাড়ি যাই, কিন্তু অনেক সময় হয়তো ভীতির কারণে তারা দরজা খুলতে চায় না। অনেক বাড়িতে আমরা ঢুকেও মানে কোনো কাজ করতে পারি না। এটা হলো আমাদের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মুন্সিগঞ্জের জেলায় কিন্তু প্রায় 13,59,000 ভোটার ছিল গত বছর। তো এই বছর কিন্তু আসলে যারা মৃত্যু হয়েছে তাদের কিন্তু এই হালনাগাদ থেকে তাদেরকে বাদ দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো জ্যোতি, এই ছিল আমার কাছে ভোটার হালনাগাদের মুন্সিগঞ্জের বাগমাওয়াদেলি পাড়া থেকে সবশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ থেকে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় চলছে দুদকের গণশুনানি। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সরকারি অফিস সমূহে সেবা পেতে হয়রানি শিকারে কেউ কি অভিযোগ করেছে কিনা দুদকের গণশুনানিতে? জি জ্যোতি, আপনাকে আমি একটা জানাই রাখি, কুমিল্লা আসলে জানুয়ারি 12 তারিখ থেকে আসলে কুমিল্লা শহর আমরা দেখেছি 4টি বুথ করা হচ্ছে গণশুনানির জন্য দুদকের পক্ষ থেকে। সেই জিনিসটা আমি জানিয়ে রাখি, কুমিল্লা আমরা দেখেছি যে আসলে এ পর্যন্ত জানুয়ারি 12 তারিখ থেকে আজ 22 তারিখ পর্যন্ত আমরা দেখেছি প্রায় আসলে অনেক অভিযোগ করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, নির্বাচন অফিস, গ্যাস অফিস, বিদ্যুৎ অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, হসপিটাল, সমাজসেবা অফিস, জনশক্তি রপ্তানি অফিস, প্রাথমিক মাধ্যমিক শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমবায় অফিস, সিটি কর্পোরেশন, যুব উন্নয়ন অফিস, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, পরিবেশ অধিদপ্তর সহকারে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষি, মৎস্য, প্রকৌশল সংক্রান্ত অফিস যে কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আসলে বিভিন্ন অভিযোগ করেছে 4টি বুথে। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লার এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে একটা আশা নিয়ে জায়গা নিয়ে আসলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। দুদকের এই কার্যক্রমে তারা স্বাগত জানিয়েছেন এবং কুমিল্লার যে
এখানে যারা দায়িত্ব পালন করছে আসলে সহকারী পরিচয় তারেকুর রহমান সাথে একটু কথা বলবো। আসলে গণশুনানিতে আপনারা আসলে কেমন ধরনের অভিযোগ পেয়েছেন এবং আসলে কি কত তারিখ আসলে এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে আর কি? আমাদের গণশুনানিটা আগামী 29শে জানুয়ারি রোজ বুধবার সকাল 9 ঘটিকা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আমরা এই গণশুনানি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে প্রচার প্রচারণার জন্য গ্রহণ করেছি। আমাদের 4টি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অফিস দপ্তর যেখানে বেশি বা মানুষের কোলাহল যেখানে বেশি সে সমস্ত জায়গায় আমরা অস্থায়ীভাবে 4টি অভিযোগ গ্রহণ বুথ করেছি। সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তাদের দায়িত্ব পালন করছেন। আর হচ্ছে আমরা পুরো শহরে অর্থাৎ কুমিল্লা জেলা সদর আমাদের গণশুনানির যে জুরিসডিকশন অধিক্ষেত্র, তো কুমিল্লা সদরে সব জায়গায় আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি, আমাদের মাইকিং হচ্ছে। তাছাড়া আমরা হাট বাজার গুলোতে যেখানে মানুষের জনসমাগম রয়েছে সেখানে আমরা লিফলেট প্রচার প্রচারণার মাধ্যমে চালাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় উন্মুক্ত স্থানগুলোতে ব্যানার দিয়েছি এবং এই গণশুনানিতে অভিযোগ জানানোর জন্য আমরা কুমিল্লা জেলা সদরে অবস্থিত যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমাদের সম্মানিত নাগরিক বৃন্দ যদি কোনো ধরনের সেবা নিতে গিয়ে কোনো ধরনের অনিয়ম, হয়রানি, দুর্নীতি, ভোগান্তির শিকার হয়ে থাকেন, আমরা তাদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা গণশুনানিতে আপনাদের অভিযোগ তুলে ধরুন এবং সেটি আমাদের কমিশনার স্যার আসবেন, মাননীয় চেয়ারম্যান স্যার আসবেন, কমিশনার অনুসন্ধান কমিশনার তদন্ত স্যার আসবেন, তারা এটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। যেটা বলছেন আগামী 29শে জানুয়ারি আসলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে গণশুনানি এবং সেদিক থেকে যদি বলি 27 তারিখ পর্যন্ত আসলে অভিযোগ নেওয়া হচ্ছে 4টি বুথে। তবে এই বিষয়ে একজন অভিযোগকারীর সাথে কথা বলবো। দুর্নীতির বিরুদ্ধে তার একতা গর্বে আগামী শুধু তামিমগণ যে আপনাদের অভিযোগ করতে এসেছেন, আসলে কি বিষয়ে অভিযোগ করেছেন? অভিযোগ তো আসলে সর্বক্ষেত্রে আমাদের দেশটাতে এমন ভাবে আমরা আছি, বসবাস করতেছি, আমাদের অভিযোগগুলো দিলেও সেখানে কোনো কাজ হয় না। কারণ অভিযোগ এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি, যদি দুর্নীতিটাকে সমূলে উৎপাদিত করা হয় তাহলে দেশের মানুষের 50% সমস্যার সমাধান হবে। এই দেশ একটা শান্তিপ্রিয় দেশ হইতে চাই, আমরা চাই আমরা দুই মুঠো মোটা ভাত মোটা কাপড় পরে যেন শান্তিতে বসবাস করতে পারি, এই ধরনের একটা জীবন ব্যবস্থা চাই। কিন্তু যেইখানে যাই না কেন দুর্নীতি আর দুর্নীতি, মানুষের কোনো সঠিক পথ দেখানো হয় না, মানুষের ভুল পথে পরিচালিত করে এবং যারা খারাপ লোক আছে তাদেরকে সহায়তা করা। কারণ যারা ভালো মানুষ আছে, যারা শিক্ষিত মানুষ আছে, যারা সব লোক আছে, তারাই সমাজে বেশি নিগৃহীত এবং নিপীড়িত, তাদের কথা কেউ শোনে না। কেন যে সমাজের এই অবস্থা হলো, আজ মানুষের যারা জ্ঞানী মানুষ, যারা গুণীজন, তারা সবচেয়ে বেশি অবহেলিত এবং যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারাই আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। যেটা বলছেন যে আসলে তার সকলে আসলে দুর্নীতির বিরুদ্ধে সকল জনগণ সোচ্চার হলে আসলে অভিযোগগুলো যদি করে, দুদক বলছে যে যথাযথভাবে তার কার্যকর করে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আগে 29 জানুয়ারি গণশুনানি চলবে। এবং আপনি জানেন রাখেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন মাননীয় ইসলামী দুর্নীতি দমন কমিশন উনি উপস্থিত থাকবেন, মিয়া মোহাম্মদ আলী আকবর আজিদি মাননীয় কমিশন তদন্ত দুর্নীতি দমন কমিশন উপস্থিত থাকবেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ মাননীয় কমিশন অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন উপস্থিত থাকবেন এবং সরাসরি অভিযোগ করার মাধ্যমে আসলে এই সুরা করতে যায় এবং সকল সরকারি এবং আধা সরকারি যত প্রতিষ্ঠান আছে সকলকে আসলে সিটি ইস্যু দেওয়া হয়েছে এবং যারা যারা অভিযোগ রয়েছে 4টি বুথের মাধ্যমে সরাসরি দুর্নীতি দুদক কার্যালয়ে আসলে অভিযোগ জমা দেওয়া যাবে। আসলে কুমিল্লার যে অবস্থা আমরা দেখেছি, ভালো মানুষ জনমনে এটা নিয়ে ভালোকে সারা পেয়েছে এবং তারা জানুয়ারি 12 তারিখ থেকে মাইকিং এর মাধ্যমে এবং বিভিন্ন লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতন তৈরি করেছেন এবং মানুষকে বলছেন সাহস করে আসেন এবং অভিযোগ দেন। আপনাদের মাধ্যমে আসলে আমরা চাই সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে। দুদকের স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তার নিরাপত্তা গর্বে আগামী শুদ্ধতা। এই বিশেষ স্লোগানকে সামনে রেখে আগামী 29 তারিখ গণশুনানি অনুষ্ঠিত করে জেলা শিল্পকলা একাডেমি। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী সুমন কবির যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। এবার ময়মনসিংহে যেতে যাচ্ছি। ময়মনসিংহ জেলা সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিলের সহি মুহুরি নকল তুলতে নেওয়া হয়েছে সরকার নির্ধারিত ফি এর চেয়েও 3 থেকে 4 গুণ বেশি টাকা। দর্শক, এ নিয়ে আরো জানবো সহকর্মী ইলিয়াস আহমেদের কাছ থেকে। ইলিয়াস, সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি এ নিয়ে?
আমি আপনাকে একটি বিষয় বলে রাখি, সাধারণত 12 পৃষ্ঠের একটি নকল তুলতে সাব রেজিস্ট্রি অফিসে দিতে হয়, অর্থাৎ সরকারি ফি হচ্ছে 680 টাকা। এর বিপরীতে আমরা দেখেছি 2500 থেকে 3000 টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এটি হচ্ছে যারা দলিল করতে আসেন এবং যারা নকল তুলতে আসেন তাদের অভিযোগ, এবং তারা বলছেন যে এই বিষয়টি যদি নজরদারিতে আনা না হয় তাহলে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই যাবে। এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা সাব রেজিস্ট্রি অফিসের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তারা বলছেন যে এই বিষয়টি তাদের নজরে কিন্তু নেই এবং তারা এই বিষয়টি গুরুত্ব দিয়ে কিন্তু সরকারি ফির অতিরিক্ত ফি যেন কোনোভাবে নেওয়া না হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন সেই বিষয়টি তারা দেখবেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ জেলা সদর সাব রেজিস্ট্রি অফিসের মহা হাফেজখানা এটিকে বলা হয়, অর্থাৎ যেখানে নকল নবিশরা বসে কিন্তু দলিলের যে নকল রয়েছে সই মোহরি নকল সেইগুলো কিন্তু তারা উত্তোলন করে থাকেন, এবং তারা কিন্তু যারা সুবিধাভোগী আছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেটি প্রদান করে থাকেন। এবং সাধারণ যারা সুবিধাভোগী তারা বলছেন যে অন্তত 2500 থেকে 3000 টাকার কমে কিন্তু এখানে নকল অর্থাৎ দলিলের নকল কিন্তু তারা কোনোভাবেই পাচ্ছেন না। সেই বিষয়টি কিন্তু বিগত 3 থেকে 4 বছর ধরে কিন্তু এভাবেই চলে আসছে, অর্থাৎ যদিও আমরা লক্ষ্য করেছি এতে করে কিন্তু সরকার নির্ধারিত ফির চেয়ে 3 থেকে 4 গুণ ফি কিন্তু অতিরিক্ত নেওয়া হচ্ছে, এবং সেই বিষয়টি কিন্তু নিয়ে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি এবং অভিযোগ রয়েছে গতকাল যে এই অফিসের রেকর্ড কিপার রয়েছেন জহিরুল হক, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে প্রতি নকল তুলতে 100 টাকা অতিরিক্ত দিতে হবে, এবং সেই বিষয়টি নিয়ে অনেক দলিল লেখক যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে এই বিষয়টি কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা সকালে কিন্তু জহিরুল হকের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তিনি বলছেন যে এই কথাটি কিন্তু অসত্য, তিনি সেই ঘোষণা কিন্তু দেননি, সেই বিষয়ে কিন্তু তিনি বলছিলেন। আমরা যদি একটু কথা বলতে চাই, একজন সুবিধাভোগী তিনি গত কয়েক মাস আগেই কিন্তু দলিলের নকল তিনি কিন্তু তুলেছেন। তিনি একটু জানতে চাই, আপনি তো 1 মাস আগেই একটি নকল তুলেছিলেন, অর্থাৎ সেই নকল কত টাকা লেগেছিল এবং কি কারণে? যে আমি গত কয়েকদিন আগে আমার বোনের খারিজ তুলতে আসছি জমিনের যে নকল খারিজ করার জন্য, তখন অফিসে একজন ইয়ের সাথে কথা বললাম, সে প্রথম 3000 টাকা চাইছে। 3000 টাকা চাওয়ার পরে তারপরে বললাম যে ভাই একটু কম নেন, পরে উনি 400 টাকা কম নিয়েছিল, 2600 টাকা আমার আকুয়া যে দলিলটা। এবং গতকালকে আরেকজন আসছিল আমাদের আত্মীয়, তো সে বলছে তারপর ওনার কাছে আরো 500 টাকা বেশি দাবি করছে। পরে বলছে যে কেন? পরে বলছে যে উপর থেকে 100 টাকা বাড়ানো হয়েছে, তাহলে 100 টাকা বাড়াইলে আর আরো 500 টাকা বাড়াইতেছে, মানে অফিস বাড়াইছে 100, তারা পাবলিকের কাছ থেকে নিতেছে 500। তো এই জন্য কিন্তু তারপরে কালকে ওই বিষয়টা নিয়ে ওইখানে নিচে একটু কথাবার্তা বলা হয়েছে। আসলেও এভাবে তো হয় না, এখন দেশ পরিবর্তন হয়েছে, লোকজন পরিবর্তন হয়েছে, তারপরেও যদি বেশি টাকা দিয়ে করতে হয় তাহলে তো আসলে প্রশ্ন থেকেই যায় যে সংস্কারটা কিভাবে হলো। তাহলে তিনি বলছিলেন তার ক্ষোভের কথাটি কিন্তু তিনি বলছিলেন, এবং বলছিলেন সেই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকা উচিত। আমরা যদি একটু আরেকজন নকল নবিশ রয়েছেন জানতে চাই, আসলে এখানে অতিরিক্ত ফি নেওয়ার কারণটা কি? না, আসলেও আমরা তো আসলে সাধারণত নকল নবিশ অতিরিক্ত ফিসটা নেয় এটা আসলে আমার জানা না গিয়া, কারণ আমরা নকল নবিশ দলিল রেজিস্ট্রি হয়, দলিল রেজিস্ট্রি হওয়ার পরে সেই দলিলগুলো আমরা বালামে লিপিবদ্ধ করি, আর নকলগুলো আমরা দেখি আর কি, এই পর্যন্তই আমাদের কাজ। কিন্তু অতিরিক্ত এখানকার যে নকল নবিশ রয়েছেন তারা বলছেন যে আসলে তারা কিন্তু সেই বিষয়টি জানেন না, এবং আমরা সদর উপজেলা রেজিস্ট্রার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, এবং এছাড়াও রেকর্ড কিপার জহিরুল হকের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি সত্য নয়, এবং তারা কিন্তু এই বিষয়টি কারা করছেন সেই বিষয়ে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। হকারদের দখলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের 2টি ব্যস্ততম ফুটওভার ব্রিজ, ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হকারদের উচ্ছেদে প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি কেন? প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলেছে কিনা? আপনার কাছে কি তথ্য রয়েছে?
হচ্ছে ব্যস্ততম এলাকা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। তো এই এলাকায় 2টি ফুটওভার ব্রিজ রয়েছে। এই ঢাকার ইচ্ছা মহাসড়কে 4 লেন উন্নীত হওয়ার পর আইল্যান্ড দেওয়ার পরে গুরুত্ব বেড়ে যায় এই ফুটওভার ব্রিজটি। তো এই ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু শত শত পথচারী এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে। তো এই হকারদের দখলে চলে যায় এই ফুটওভার ব্রিজটি। তো হকারদের ব্যবসায়ীদের কারণে কিন্তু পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। তো আমরা যেটি জানতে পেরেছি যে 2007 সালে একটি হকার মার্কেট ছিল, সেই মার্কেটটি ভেঙে দেওয়ার পরে এই হকাররা বিভিন্ন শহরে এবং এই ফুটওভার ব্রিজটি তারা দখল করে নেয় এবং এখানে তারা ব্যবসা পরিচালনা করে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন যেটি বলছে যে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ হওয়ার পর তারা হকারদের বারবার সতর্ক করেছে যে এই পথচারীদের অসুবিধা করে যেন এই ফুটওভার ব্রিজে কোনো ব্যবসায়ী না থাকতে পারে, তার জন্য তারা অভিযানও পরিচালনা করেছে, একাধিকবার তাদেরকে উচ্ছেদ করেছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। পুনরায় আবার তারা এই ফুটওভার ব্রিজে তারা ব্যবসা করছে এবং ফুটপাত দখল করেছে। তো আমরা এই ফুটপাতের যে ব্যবসায়ী এবং যে এই ফুটওভার ব্রিজের যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে হকাররা যে একটি মার্কেট ছিল, সেই মার্কেট উচ্ছেদের পর তারা নিরুপায় হয়ে এই ফুটওভার ব্রিজ এবং ফুটপাত দখল করে তারা ব্যবসা করে আসছেন। তো তাদের যদি পুনর্বাসন করা হয় তাহলে তারা স্বেচ্ছায় তারা অন্যত্র চলে যাবে এবং বলে তারা দাবি করেছেন। তো আর আরেকটা বিষয় বলি যে আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে হকারদের পুনর্বাসনের কথা তাদের চিন্তা ভাবনা আছে, তারা একটি জায়গা দেখে তাদেরকে পুনর্বাসন করবে বলে তারা জানিয়েছেন। তো আমি এই ফুটওভার ব্রিজ যে দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠানটা পেতেছিল, আমি সে বিষয়ে কথা বলেছি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে। প্রকৌশলীর সাথে তাদেরকে বলেছেন যে তারা এই যে কোটি কোটি টাকা ব্যয়ে যে ফুটওভার ব্রিজ পথচারীদের সুবিধার জন্য তারা নির্মাণ করেছে, কিন্তু এই ফুটওভার ব্রিজ যে দখল করে পথচারীদের অসুবিধা করে যে ব্যবসা প্রতিষ্ঠান পেতেছে সে বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কেন? তার জবাবে তিনি বলেছেন যে তারা পত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনকে তারা জানিয়েছেন যে যেন এই ফুটওভার ব্রিজে এবং ফুটপাতে কোনো অবৈধ দোকান পাট না থাকতে পারে, তার জন্য ব্যবস্থা নিতে। তো পুলিশ প্রশাসন কিন্তু অজ্ঞাত কারণে কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে ফুটওভার ব্রিজ দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তার সর্বশেষ খবর। আমাদের সহকর্মী আব্দুল আলিম যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে। যশোর খুলনা মহাসড়কের মনিহার থেকে মুরলী পর্যন্ত 4 লেনের 2 লেন দখল করেছে প্রভাবশালী ব্যবসায়ীরা। বিকল যানবাহন ও যন্ত্রাংশের কাজ চলছে রাস্তা দখল করেই। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, এই যে রাস্তা দখল করে রেখেছে, এই দখল নিয়ে উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কেন এখনো নেয়নি, কি বলছেন তারা? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আমি এখন যেখানে রয়েছি যশোর খুলনা মহাসড়কের, আমি একেবারে মহাসড়কের উপরে দাঁড়িয়ে আছি। দেখতে অনেকটা স্বাভাবিক লাগলেও মনে হচ্ছে যেন আমি হয়তো কোনো স্টপেজে আছি, কিন্তু বাস্তবতা এটাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে আসলে স্টপেজ বানিয়ে নেওয়া হয়েছে। আমার সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে গাড়ির যে যন্ত্রাংশ আছে এখানে মালিকপক্ষ যন্ত্রাংশগুলো রেখে রাস্তার জায়গা দখল করে রেখেছে, ফুটপাতগুলো দখলে চলে গেছে। তো সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে বিআরটি এর অফিস আছে। বিআরটি অফিস এখানে যেভাবে রাস্তার উপরে তাদের পার্কিং ব্যবস্থাগুলো করে, পার্কিংগুলো রাস্তার উপরে করে, একেবারে ফুটপাতের বাইরে এসে রাস্তার একটা লেন টোটালি তাদেরও দখলে রয়েছে। আমরা এ নিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলেছি, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা আমাদেরকে এইটা সরকারি প্রতিষ্ঠান হয়, সরকারি প্রতিষ্ঠানের দোহাই দিচ্ছেন যে বিআরটি যেখানে দখল করেছে আপনারা তাদের বলতে পারেন, আপনারা শুধু আমাদের বলেন।
আমাদের জায়গা নাই বিধায় আমরা এটা করেছি, এরকম খোড়া যুক্তি কিন্তু তারা আমাদেরকে দিচ্ছেন। তো আমরা এই ব্যাপারটি নিয়ে আসলে কথা বলেছি সহজে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন গোলাম কিবরিয়ার সাথে বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা উচ্ছেদ অভিযান মাঝে মধ্যেই পরিচালনা করে থাকেন, কিন্তু আসলে উচ্ছেদ অভিযান চললে 2-1 দিন ঠিক থাকে, তারপরে আবারও ব্যবসায়ীরা কিন্তু সেই রাস্তায় একইভাবে আবার দখল করে না। একটু সামনে যদি দেখানোর চেষ্টা করি, একেবারে এই বিআরটি অফিস থেকে শুরু করে ঠিক র্যাব ক্যাম্প পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু সড়কের উপরে গাড়ি রেখে পুরো একটা লেন কিন্তু সবসময় প্রভাবশালীদের দখলে থাকে। এটা অজ্ঞাত কারণে এই জ্যামগুলো আসলে সরানো সম্ভব হয় না। তো আমরা গোলাম কিবরিয়ার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে সর্বশেষ যেটা জানিয়েছেন আজকে তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে তিনি ম্যাজিস্ট্রেট ড্রাইভের মাধ্যমে এটা কিভাবে রোধ করা যায় ইনি আগামী সপ্তাহের মধ্যে একটা ব্যবস্থা নেবেন বলে তুমি আজকে আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। জ্যোতি। যশোর খুলনা মহাসড়কের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। ফরিদপুরের অস্থায়ী বেইলি ব্রিজে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী NKB নয়নের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। নয়ন, অবৈধ দোকানপাট উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি কেন এখন পর্যন্ত, কি বলছেন আসলে তারা? জি ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেইলি ব্রিজে, যে ব্রিজটি এই শহরবাসীর জন্য একটি বিস্ফোরণে পরিণত হয়েছে এবং গলার কাটায় পরিণত হয়েছে। আসলে এখানে এই ব্রিজটিতে অবৈধ দখলদার এবং অবৈধ দোকানপাট এবং মানে ভ্রাম্যমান ভিক্ষুক এবং বিশেষ শ্রেণীর পেশার মানুষের চলাচলের এবং কারণে কিন্তু এখানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এবং এই যে আমার পিছনে যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি 1935 সালে নির্মাণ করা হয়। আসলে এই যে ব্রিজটি এখানে কিন্তু আপনার এই ব্রিজটিতে 1988 সালে ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বশেষ 2011 সালে এই ব্রিজটি কিন্তু একটি ট্র্যাকে ওঠার কারণে ভেঙে পড়ে। তখন কিন্তু সড়ক ও জনপথের পথ বিভাগ থেকে এই ব্রিজটি কিন্তু 2,30,00,000 টাকা ব্যয়ে পুনরায় নির্মিত হয়। কিন্তু এই ব্রিজটি সাধারণ মানুষের কিন্তু একটি বিস্ফোরণে পরিণত হয়েছে। সাধারণ মানুষ এখান দিয়ে কিন্তু চলাচল করতে অনেক মানে কষ্ট হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা এমনটি জানিয়েছে যে এই ব্রিজটি ভেঙে আবার নতুন করে যদি একটি ভালো ব্রিজ নির্মিত হয় তাহলে শহরবাসীর জন্য কিন্তু অনেকটা ভালো হয়। তো আরেকটি বিষয় একটু জেনে রাখবেন যে এইটা কিন্তু রাজবাড়ী রাস্তার মোড় থেকে শহরের টেপাখোলা লেক পর্যন্ত প্রায় 3 কিলো দৈর্ঘ্য একটি সড়ক। এই ব্রিজটির কারণে কিন্তু এই সড়কটি কিন্তু মানুষের যাতায়াত এবং বিঘ্ন ঘটে। কিন্তু এই ব্রিজটি নতুন করে যদি আবার নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই 3 কিলোমিটার সড়কটি কিন্তু শহরবাসীর জন্য খুব একটি ভালো হয় এবং সাধারণ জেলার বাইরে থেকে যারা আসেন তাদেরও কিন্তু এই শহরে ঢুকতে প্রবেশ করতে, তারপরে আমাদের ফরিদপুর মেডিকেলে যে রোগী নিয়ে যাতায়াতের জন্য চলাচলে কিন্তু মানুষের মানে খুবই মানে ভালো হয়, এমনটি কিন্তু মানুষ আমাদের জানিয়েছে। এবং আমরা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তাদের ভাষ্যটা এমনই যে এখানে যে অবৈধ দখলদার, অবৈধ দোকানদার এবং তাদের কিন্তু বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এটাকে অবৈধভাবে ব্যবহার করে। কিন্তু অদৃশ্য কারণে এটা কেন প্রশাসন এই অবৈধ দখলদার উচ্ছেদ করতে পারে না, এটা কিন্তু বোধগম্য নয়। এবং এটা কিন্তু আমরা এই যে সিন্ডিকেটটা এতটাই শক্ত যে আমরা জানি যে কিছুদিন আগেও কিন্তু এইটার অভিযান চালিয়ে কিন্তু এই ব্রিজটি কিন্তু চলাচলের যোগ্য করা হয়, কিন্তু কয়েকদিনের ব্যবধানে কিন্তু আবার এই ব্রিজটি সেই আগের পুনরায় জায়গায় চলে আসে। তো যে আমার কাছে সর্বশেষ এই ফরিদপুরের আলিমুজ্জামান যে লোহার ব্রিজ থেকেই সর্বশেষ এতটুকুই ছিল। আমাদের সহকর্মী
NKB নয়ন যুক্ত ছিলেন ফরিদপুর থেকে। গাজীপুর সিটি কর্পোরেশন যেন ময়লার ভাগার, যত্রতত্র দেখা যায় বর্জ্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেখানে সেখানে আসলে গাজীপুরে ময়লার ভাগার দেখা যাচ্ছে, সিটি কর্পোরেশন এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো কাজ করছে না কেন? এখনো প্রশাসন থেকে কোনো কথা বলা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন পুরোটাই কিন্তু ময়লার বাগারে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 2013 সালে প্রতিষ্ঠিত হলেও গাজীপুর সিটি কর্পোরেশন এরপর থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। এখানে কিন্তু আপনার গাজীপুর পুরো সিটি কর্পোরেশনের সব জায়গায় কিন্তু আমরা এবং লোকালয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা ময়লার বাগার দেখতে পাই এবং সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের এখানে কিন্তু আপনার 1,75,400 বসত বাড়ি রয়েছে, বাসা বাড়ি রয়েছে। এছাড়া কিন্তু এখানে 5 লক্ষাধিক পরিবার এবং 50 লক্ষ মানুষের বসবাস। এই 50 লক্ষ মানুষের থেকে বাসা বাড়ি থেকে যে বর্জ্য মাসিক যে ফি, সেটা কিন্তু প্রতি ঘর থেকে 70 থেকে 80 টাকা প্রতি মাসে তোলা হয়। তা থেকে কিন্তু জানা যায় যে 12,50,00,000 টাকার মতো কিন্তু প্রতি মাসে এই সমস্ত ময়লা আবর্জনার ফি টাকা তারা উত্তোলন করে। কিন্তু ফলে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বাসযোগ্যতা হারাচ্ছে সাধারণ যে নাগরিক রয়েছেন তারা কিন্তু আক্ষেপ করে বলছেন যে এখানে কিন্তু বসবাস করার উপযোগী কোনো পরিবেশই নয় এবং তারা জানেন যে সব জায়গায় কিন্তু ময়লার বাগারে পরিণত হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু আপনি জানেন যে এখানে কিন্তু লোকালয়ের মধ্যে ফেলা হচ্ছে ময়লার কিন্তু স্তূর করে রাখা হয়েছে। এখানে কিন্তু ময়লার পাহাড়ের মতো করে রাখা হয়েছে। এই যে এখান থেকে যে দুর্গন্ধ, মশা মাছি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু মানুষের যন্ত্রণায় কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু অতিষ্ঠ। আপনারা জানেন যে পাশেই এখানে স্কুল রয়েছে এবং আমরা কিছু বসত বাড়িও কিন্তু পাশে দেখতে পাচ্ছি। এই ময়লার মধ্যেই কিন্তু তারা আপনার এখানে বসবাস করছেন এবং তারা জিজ্ঞাসা করেছিলাম তাদের যে এখানে সমস্যা হয় কিনা। তারা কিন্তু বলছেন যে প্রতিনিয়তই তারা এই ময়লার সাথে যুদ্ধ করে দুর্গন্ধ এবং মশা মাছির যন্ত্রণা তাদের সাথে যুদ্ধ করেই তাদের টিকতে হচ্ছে। তো আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু 2013 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু মানুষ এই মাসিক যে ফি অর্থাৎ ময়লা আবর্জনা যে টাকা, সেটা কিন্তু ঠিকই তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে তার কিন্তু যে প্রতি মুহূর্তে কিন্তু এখানে ময়লার যে আপনার যে স্তর, সেটা কিন্তু পড়ে রয়েছে এবং সব জায়গায় কিন্তু ময়লা আবর্জনা কিন্তু রয়েছে। তো আমি যদি দেখাতে চাই একটু যে এটা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে পাশেই কিন্তু আপনার এক পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তার পাশেই কিন্তু ময়লার যে বাগার সেটা কিন্তু তৈরি করা হয়েছে। পাশেই কিন্তু আপনার তোরাক নদী রয়েছে, সেই তোরাক নদীর মধ্যেও এই জায়গার ময়লাগুলো গিয়ে তোরাক নদীতে মিশছে এবং পানীয় হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় অর্থাৎ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ময়লা আবর্জনার স্তর হয়ে রয়েছে। তো আমি যেখানটায় আপনার দাঁড়িয়ে রয়েছি সেখানটায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আশপাশে বসত বাড়ি থাকলেও কিন্তু ময়লা যে আবর্জনা সেটা কিন্তু স্তূপ করে রেখেছে এবং এখানে ময়লা থেকে যে দুর্গন্ধ সেটা কিন্তু হচ্ছে। তো আমরা এই ব্যাপারে কিন্তু গাজীপুরের যে সাবেক মেয়র রয়েছিল, অর্থাৎ সেই মেয়র কিন্তু গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন, উনি কিন্তু এই ময়লাকে সম্পদে পরিণত করার চেষ্টা করেছিলেন এবং বিভিন্ন উদ্যোগও উনি নিয়েছিলেন যে এখান থেকে এই ময়লা থেকে রিসাইকেল করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এই ময়লা থেকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, সেটা কিন্তু উনি উদ্যোগ নিয়েছিলেন। তারপর থেকে কিন্তু সেই উদ্যোগ বেঁচতে গিয়েছে এবং আপনারা জানেন যে এখন কিন্তু বাসাবাড়ির সব জায়গায় কিন্তু ময়লা আবর্জনা যেভাবে ফেলছে সেটা কিন্তু পরিচ্ছন্ন কর্মীদের দেখেছি আমরা, সেখানে কিন্তু ময়লা আবর্জনা তুলে নিচ্ছেন না ঠিক মতন, নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এবং
আরেকদিন দেখানোর চেষ্টা করবো যে বাসা বাড়ি থেকে যে ময়লা ঠিক মতন পরিচ্ছন্ন কর্মীরা নিচ্ছেন না, এটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আপনি জানেন যে এখানে কিন্তু আশপাশে বিভিন্ন আবাসিক এলাকার মধ্যেই কিন্তু ফেলছেন। আপনি গাজীপুর শহরের সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ময়লা আবর্জনা কিন্তু স্তূপ করে রাখা হয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের অবহেলা এবং সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই কিন্তু এরকমটা হচ্ছে। সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন বারবার যে সিটি কর্পোরেশনের এই সমস্ত বিষয়গুলোর দিকে তাদের দৃষ্টি দেওয়া উচিত এবং সব জায়গায় কিন্তু আপনার ময়লার বাগারে পরিণত হয়েছে। তো আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু একযোগ হলো নিজস্ব কোনো ডাম্পিং এর ব্যবস্থা বা ময়লা ফেলার কোনো নির্দিষ্ট কোনো জায়গা না থাকার ফলে গাজীপুরের সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এরকম যে ময়লায় বাগারে পরিণত হয়েছে। সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনার স্তূপ কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এখানে গাজীপুর শহর কিন্তু ময়লা আবর্জনা শহর। ইতিমধ্যেই সাধারণ মানুষ বলছেন যে গাজীপুর শহর ময়লা শহর, এরকমটাই কিন্তু তারা বলছেন। তো এখানকার সাধারণ মানুষ বলছেন যে ময়লার সাথে তারা যুদ্ধ করছেন এবং ময়লা থেকে যে রোগ জীবাণু ছড়াচ্ছে অর্থাৎ মশা মাছি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা দ্রুত সময়ের মধ্যে একটি ব্যবস্থা নিলে এই সাধারণ মানুষের কিছুটা হলো দুর্ভোগ কমবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়লা স্তর থেকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।